নমস্কার। সাংসদ শক্তিবৃন্দকে আমার বিনীত অভিনন্দন। কর্তৃপক্ষ, বিশেষ করে বাংলা বিভাগ আয়োজিত এই আলোচনাচক্রে আমার বলতে বলায় এই আমন্ত্রণ জানায় আমি নিজেকে বহুমানিত বোধ করছি। একটু আগেই আমারও অত্যন্ত প্রিয় তার বক্তৃতা শুনছিলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম। তার বলার যে নাট্য পরিস্থিতি সত্যি আমাদেরকে ভীষণভাবে আকর্ষণ করে। আমার আলোচনা একটু গাব্দিক আলোচনা, বিষয় সমরেশ বসুর সাহিত্য আর বিষয়ই বিষয় 1988 সালে 12ই মার্চ দেশকালে সীমাবদ্ধ হয়ে গেছে। আর বিষয়ই এই 1924-এর 14 তারিখ এখানে আপনাদের সামনে তার সম্পর্কে বলবে যে সোভিয়েতের ভাঙা দেখেছে, যে বাবরি মসজিদ ভাঙা দেখেছে, যে প্রযুক্তির রমরমা স্মার্টফোন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফলে তার চেতনার সঙ্গে 1988 চেতনার কিছু সংঘাত করবে, কিছু বক্তব্য তার থাকবে যে বক্তব্যের সঙ্গে এতদিন সমরেশ সম্পর্কে যে ভাবনা বাজারে চলতি ছিল, হয়তো তার প্রতিবাদী কিছু কথাও এই বিষয়টি থেকে বেরোবে। আপনারা সেটা ক্ষমা করে নেবেন এবং সেগুলো বলতে গিয়ে দু চারটে উদ্ধৃতি আমাকে দিতে হবে, এটা আমি নিয়ে এসেছি। সেটা সেখানেও খানিকটা একঘেয়েমি থাকতে পারে। যেমন আমি মনে করি বাজারে একটি চলতি কথা আছে যে সমরেশ বসু এক সময় তিনি আমাদের লেখক ছিলেন, পরে ওদের হয়ে গেছে। সাহিত্যে এই আমাদের ওদের এতে আমি বিশ্বাস করি না, এবং আমি বিশ্বাস করি সমরেশ বসু সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশের দিন থেকে শুরু করে একেবারে মৃত্যুর দিন পর্যন্ত তার লেখালেখি চেতনার একই জায়গায় দাঁড়িয়েছিল, কোনো বদল নেই। শুধু আমার মনে হয়েছে যে তিনি শুরু থেকে একটি আত্মপরিচয়ের সংকটে ভুগেছেন, এটাকে বলা হয় আইডেন্টিটি ক্রাইসিস, এবং সেই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য তার আখ্যান রচনা করেছেন। এই আখ্যানের মধ্যে তিনি ক্রমাগত তীরালাপ করেছেন, বাকিদের সেই কথা তীরালাপ করেছেন। তীরালাপ মানে কোনো ডায়লগ নয়, তার লেখার মধ্যে থেকে তিনি আত্মানুসন্ধান করে গেছেন। সেটা শ্রীমতী কাফে থেকে শুরু করে একেবারে শেষ দিকে পণ্ডিতা, পুরুষ, এমনকি তাদের শেষ লেখা, অসমাপ্ত লেখা তার। এখন প্রশ্নটা হচ্ছে যে এই আত্মসংকটে ভোগার ব্যাপারটা কি? আমি ওনার ব্যক্তি জীবনের মধ্যে দিচ্ছি না। সমরেশ বসু হিসেবে তার প্রথম গল্প স্বাধীনতায় বেরোয়, শেষ সংঘাত, সেটা পাঠকের কাছে খুব গৃহীত। তার আগে তিনি হাতে লেখা কাগজ, তার বয়স তখন 15 সমরেশ কুমার বসু ভাবে লিখতেন,
সেখানে উপন্যাস আপনারা দেখবেন সেখানে পাওয়া গেছে, সে উপন্যাস কাঁচা উপন্যাস, তার ভাষা শুরু করে। এখন প্রশ্নটা হচ্ছে, সমরেশ বসু 1946 সালে পরিচয় পত্রিকায় আদার গল্প লিখে পাঠকের কাছে তার জনপ্রিয়তা পাচ্ছে। একটা জিনিস জানবেন, সমরেশ বসু কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন 1944 সালে। মানিক বন্দ্যোপাধ্যায় কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন 1944 সালে, একই বছর। মানিকবাবু 1956 সালে মারা যান, তার মেম্বারশিপ ছিল। সমরেশ বসু 1955 সালে 11 বছর তার কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ ছিল। 1955 সালে তিনি ত্যাগ করেননি, তার মেম্বারশিপ ড্রপ হয়েছে। এখন এই কথাটা এই জন্য বললাম, সমরেশ বসু প্রথাগত শিক্ষা ছিল। সমরেশ বসু এসছিলেন ট্রেড ইউনিয়ন ফ্রন্ট থেকে মেম্বারশিপ নিতে এসেছিলেন। মানিকবাবু কালচারাল ফ্রন্ট থেকে মেম্বারশিপ পেয়েছে। মানিকবাবু, মণিভূমি, সুভাষ মুখোপাধ্যায়, স্বর্ণকমল ভট্টাচার্য, এই যে 46 ধর্মতলা স্ট্রিট যেটাকে আমরা বলি, সেটাকে নিয়ন্ত্রণ করতো এরা। এবং সেখানে সমরেশ বসু লেখক নয়, শ্রমিক হিসেবে এই ক্রাইসিসটা কিন্তু প্রথম থেকেই ছিল। যার জন্য আপনারা লক্ষ্য করবেন যে পরিচয়ে 1946 সালে আদাব গল্পের মধ্যে বাস্তব সত্যের চাইতে শিল্প সত্যটা অনেক বড়। আমার মনে হয় আদাব যে বিষয় নিয়ে গল্প, ওই সময়তে সোমেনচন্দ্র দাঙ্গা বেরিয়ে গেছে, রমেশ সেনের সাদা ঘোড়া বেরিয়ে গেছে, এবং ওয়ালিউল্লাহের একটি তুলসী গাছের কাহিনী বেরিয়ে গেছে। আজকের যদি আপনারা বিচার করেন, দেখবেন যে বিষয় হিসেবে, সত্য বাস্তব হিসেবে এসব গল্পগুলো অনেক, কিন্তু সমরেশ বসুর গল্প সাধারণ পাঠককে ভীষণভাবে আকর্ষণ করেছে। তার অন্যতম কারণ, সমরেশ বসুর মার্কসিস্ট প্র্যাকসিস বলতে আমরা যা বুঝি সেটা বিশেষ ছিল। কিংবা সমরেশ বসুর যে বিখ্যাত বা বীক্ষণ, সে বীক্ষণও একটু নড়বড়ে ছিল। সমরেশ বসুর ছিলটা হচ্ছে এই, তার একটা বিপুল অভিজ্ঞতা, তার একটা তীব্র মানবিকতা, এবং সমাজের তলের যে ভাঙন হতে যাচ্ছে সেই মানুষগুলোর বেঁচে থাকার যে লড়াই, রাষ্ট্রের যে তাদের বিশ্লেষণ, এটা সমরেশ বসু অত্যন্ত কি বলবো শৈল্পিকভাবে সেটাকে তুলে আনতেন। তার নাটক এর সঙ্গে তার সংযোগ ছিল। তিনি প্রথমে অত্যন্ত ভালো ছবি আঁকতেন, ফলে গৌতমবাবু যেটা বললেন না, যে যেটা আপনি বলছেন যখন আমি ছবি লিখতে পারছি, সমরেশ বসুর লেখার মধ্যে কিন্তু পাথর ছবি দেখতে পাচ্ছি। আর একটা নাটকীয়, যে কোনো গল্প বলুন, উপন্যাস বলুন, নাটকীয় এটা থাকার, এইটার ফলে তার সেকেন্ড গল্প ঈশানী মানিকবাবু পরিচয় পত্রিকায় রিলিজ করে। এই দ্বন্দ্বটা কিন্তু তখনই শুরু হয়ে গেছে। অর্থাৎ তিনি যেখানে আছেন, রাজনৈতিকভাবে বিশ্বাসের যে জায়গাটা সেখানে আছেন, আর তার লেখালেখির যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। এবং এই ক্রাইসিসটা সবচেয়ে ভালো ফুটে উঠেছে সম্ভবত 47 কি 48 হবে, তখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ। সেই সময়তে সুভাষ মুখোপাধ্যায় হচ্ছে 46 নম্বর ধর্মতলা স্ট্রিটে পার্টির যে কালচারাল যে মিলিউ যেটা তৈরি হয়েছিল, তার নেতৃত্বে। এই ক্রাইসিসের ফলে তিনি একটা চিঠি লিখেছিলেন, যে চিঠিটা অসমাপ্ত, যে চিঠিটার
চেক নেই এবং যে চিঠিটা শেষ পর্যন্ত সুভাষ মুখোপাধ্যায়ের হাতে বোধ হয় পৌঁছয়নি, তার মৃত্যুর পর তার ফাইল থেকে সেই চিঠিটা উদ্ধার হয় এবং সেই চিঠির খানিকটা অংশ আপনারা দেখবেন যে কি ভয়ঙ্করভাবে তার আত্মসংকটের যাত্রাপথ শুরু হয়েছিল। আমি সেই চিঠি একটা ছোট্ট অংশ আপনাদের একটু পড়িয়ে দেখাচ্ছি। সেই চিঠিটা তিনি লিখছেন সুভাষ মুখোপাধ্যায়কে, বলছেন, রাজধানী কলকাতা দলগত সাহিত্য চিন্তা আমার কাছে পরিষ্কার নয়, অর্থাৎ 46 ধর্মতলা স্ট্রিট এবং দলগত কলকাতা, এবং তার এটা কি তার সাহিত্যের মূল জায়গা থেকে সোশ্যালিস্ট রিয়ালিজম, যেটা তৎকালীন কমিউনিস্ট পার্টি এবং তার সাংস্কৃতিক ফ্রন্ট তারা বলছেন যে সাহিত্যের সমস্যা যেটা হচ্ছে সোশ্যালিস্ট রিয়ালিজম। সমরেশ বসু তা বিশ্বাস করতেন না। তারপরে বলছেন, কিন্তু গঙ্গার এপার ওপারের নরনারীদের বেঁচে থাকার চিন্তা ও যুদ্ধের সঙ্গে আমি পরিচিত করছি হব। কৃষকদের চিন্তা এবং সমাজের সঙ্গে অপরিচয়ের গণ্ডি যে কত বড় তা আমাদের সাহিত্যিক ফতোয়াগুলো দেখলে বোঝা যায়। আন্ডারলাইন করছি, ফতোয়া। তিনি তৎকালীন কমিউনিস্ট পার্টি সাহিত্য যে সোশ্যালিস্ট রিয়ালিজম তাকে ফতোয়া মনে করছেন। সুভাষবাবু, আপনার জ্ঞানের প্রতি আমি কটাক্ষ করছি না। যে শ্রমিক গোড়া ম্যানেজারকে চিবিয়ে খেয়ে ফেলতে চায়, সেই শ্রমিক স্ট্যাটিস্টিক্যাল কর্মীর কাছে স্পষ্টই ঘোষণা করে হপ্তায় 1 টাকা তার মেয়ে মানুষের খরচা। এর অভ্যন্তরীণ চিন্তাধারাটা কি? সারাদিন রিক্সার হ্যান্ডেল ধরে প্যাডেল চালিয়ে ও ক্লান্ত নিষ্ক্রিয় যৌন কামনাকে সস্তা মদে উজ্জীবিত করে সমাজ সংস্কার সব ঘুরে উলঙ্গ হয়ে বেলেল্লা পানা করে, পুলিশের মার খায়, হাজত যার বোবার আগে বসে এই জীবনে এই বিষাক্ত কুৎসিত বিভৎসার কথা লিখতে গিয়ে যতই অশ্লীল লাগুক না কেন, তবু এই পঙ্কিলে ও বিড়ম্বনার কথা লিখতে হবে। অবশ্য দেখতে হবে সেই লেখার তলে তলে আমেরিকান নকল দেশি যৌন পত্রিকাগুলোর মতো পাঠকের যে সামাজিক কারণে যৌন বিকৃতিগুলি বর্তমান, তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। ভেরি ইম্পর্টেন্ট চিঠি। আমার মনে হয় সমরেশ বসু সারা জীবনে তাহলে তার সাহিত্যের মূল ধারা মানুষকে তিনি বাইপোলার হিসেবে দেখছেন। একদিকে এই প্রান্তিক মানুষগুলো, আমাদের শিল্পাঞ্চলের মানুষগুলো, তারা লড়াই করছে, তারা ক্ষুধার বিরুদ্ধে সংগ্রাম করছে, তারা রাষ্ট্রের দ্বারা নিপীড়িত হচ্ছে, পুলিশের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে তাদের একটা অতৃপ্ত যৌন কামনার জন্য তারা ছুটছে, পয়সা খরচা করছে। এই যে বাইপোলার ব্যাপারটা, এটাই কিন্তু সমরেশ বসুর সাহিত্যের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা গল্পগুলো দেখবেন, সেই গল্পগুলোর মধ্যে এইটাই মূল কথা। এবং প্রথম কথা হচ্ছে সমরেশ বসুর আর একটা কথা বলি। অনেকে বলেন যে সমরেশ বসু তিনি তার কমিউনিজমের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। আপনি একটা উপন্যাস দেখাতে পারবেন না যেখানে তিনি মার্কস, লেনিন এদেরকে খাটো করেছেন। তিনি তার বিরালাপ করেছেন গান্ধীবাদ, গান্ধী তত্ত্ব বনাম মার্ক্স তত্ত্ব। এটা শুরু হয়েছে শ্রীমতী কাফে থেকে। শ্রীমতী কাফে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তিনি কিন্তু, আপনারা দুর্যোগী উপন্যাসটা দেখবেন, সেখানে শুধু ডায়ালগ হচ্ছে মার্কসিজম এবং আমার দেশে গান্ধীর প্রতি তার অসম্ভব দুর্বলতা ছিল।
কারণ তিনি দেশভাগ সমর্থন করেননি, সমরেশ বসু দেশভাগ সমর্থন করেননি। এমনকি 1947 সালে 15ই আগস্ট সমরেশ বসু তার 3 বন্ধু নিয়ে বেলেঘাটায় গান্ধীর সঙ্গে দেখা করতে গেছেন। এই গান্ধীবাদের সঙ্গে এই যে মার্ক্সবাদে এই যে বিড়ালাপ, এই বিড়ালাপটা কিন্তু তার সমস্ত সাহিত্যটাকে টেনে নিয়ে চলে গেছে। আপনারা, আমার খুব অবাক লাগে যে লেখক পরিচয় পেয়ে আদামের মতো গল্প লিখল এবং তাকে নিয়ে হই হই হচ্ছে, ওই তথাকথিত কলকাতা কেন্দ্রিক 46 নম্বর ধর্মতলা স্ট্রিটের সাংস্কৃতিক ভাবনা চিন্তা এবং সমরেশ বসুর যে সাংস্কৃতিক তার সাহিত্যিক ভাবনা চিন্তা, এর দ্বন্দ্বের ফলে তিনি পরিচয়কে এরপরে প্রায় 9টি গল্প লিখেছেন। 9টি, নতুন খোকা, প্রতিরোধ, মৃত্যুঞ্জয়, জলসা, 104 জন, একটি মুখ, অভিযাত্রী। এই একটা গল্পের নামও কিন্তু শুধু তার রচনাবলী ছাড়া সাধারণ পাঠক জানে। অথচ পরিচয়ের বাইরে তিনি যখন অকাল বৃষ্টি কিংবা প্রতিচার কিংবা জোয়ার ভাটা ইত্যাদি গল্পগুলো হচ্ছে, সেই গল্পগুলো আজও বেঁচে আছে। সেই গল্পগুলোর মূল জায়গা হচ্ছে মানুষের সংগ্রাম আর মানুষের বিকৃত যৌন চেতনাকে মেটানোর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে বঙ্কেশ্বর ঘোষ ওনার এই ক্রাইসিস সম্পর্কে বলেছিলেন যে সমরেশ বসু ক্রাইসিসটা হচ্ছে তিনি যেটা বিশ্বাস করেন, আস্থা রাখেন, সেই আস্থা ভাঙে, আবার অবচেতনে তিনি সেই আস্থার ছলনাপন্ন। এই দ্বন্দ্বের মধ্য দিয়ে সারা জীবন চলে গেছে। যেমন 1954 সাল থেকেই সে কিন্তু দেশ পত্রিকা বা খবরের কাগজে সংযুক্ত হয়ে আছে। 1962 সালে যখন কমিউনিস্ট পার্টি ভেঙে গেল, তখন দেশ পত্রিকার তরফ থেকে শিল্পীর স্বাধীনতা এই একটা আন্দোলন নিয়ে তৎকালীন বৃহত্তর যে কোনো লেখক তার একটা সিগনেচার করেছিলেন। তিনি তখন আনন্দবাজারে চাকরি করেননি, আনন্দবাজারে একমাত্র সমরেশ বসু হচ্ছে বড় লেখক, তিনি সে তার সই করেননি। তারপরে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো প্রত্যক্ষদর্শী আমি বা সেই সময়ে অনেকেই থাকতে পারেন। 1965 সালে শারদ দেশ কিংবা আনন্দ দেশই সম্ভবত বিবর্তন একটি উপন্যাস, উপন্যাসটা যখন বেরোয় তখন ভারতবর্ষ বা পশ্চিমবাংলার অবস্থাটা, যে অবস্থাটা হচ্ছে যে সমস্ত এই বামপন্থীরা ভাগ হয়ে গেছে, এক দলকে ডিফেন্স অফ ইন্ডিয়া রুলে জেলে ঢুকিয়ে দিচ্ছে, খাদ্যের অভাব, পশ্চিমবঙ্গের চারিদিকে একটা অদ্ভুত বৈপ্লবিক পরিবেশ। এই সময় কিন্তু বিবর বেরোয়, বিবর যখন বেরোয় তখন কিন্তু কোনো রকম হই হই উত্তেজনা ছিল না। এর মাস দুয়েক পর একটা সারা সাংস্কৃতিক জগৎকে জুড়ে একটা বিতর্ক তোলা হয়। এই বিতর্কটা প্রথম তুলেছিলেন সন্তোষ ঘোষ। সেটা হচ্ছে বিবর শ্লীল না অশ্লীল, বিবরের পক্ষে। তার পরের সপ্তাহে আরেকটি চিঠি লেখানো হয় বিপক্ষে, সেই চিঠিটা তুলনামূলকভাবে দুর্বল চিঠি। এই বিতর্ক শুরু হয়ে চলে গেল এবং এই বিতর্কে সারা পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিন জগৎ, বাণিজ্য জগৎ, সাংস্কৃতিক জগৎ, শিক্ষা জগৎ হই হই হয়ে গেল। এবং হই হই হয়ে যাওয়ার পর সমরেশ বসু পরেই লিখলেন প্রজাপতি, তার পরপরই লিখলেন পাতক, রাতভর বৃষ্টি লিখলেন বুদ্ধদেব বাবু। সেটা নিয়ে কেস হলো। সমস্ত পশ্চিমবঙ্গে যে
ব্যাপারটা ঘুরে যায়। আমার মনে হচ্ছে ওই যে সমরেশ বসু যেটা যে তার যে ক্রাইসিসটা যেটা সে ক্রাইসিস হচ্ছে যে ওই সময়তে তিনি বলেছেন যে তাদের এই বাইপোলার ম্যান তাদের সংগ্রাম কিন্তু দেখতে হবে যে এটা মার্কিন যে পত্র পত্রিকার যে গণতা তার সেটাকে ছাড়িয়ে যায় কিনা। হয়তো সেটা সীমারেখা লঙ্ঘন করেছিল, করেনি, আমি সেদিকে যাচ্ছি। কিন্তু সমরেশ বসু কিন্তু এই যে ক্রাইসিসের মধ্য থেকে তার কিন্তু লেখার মোট আওয়াজ নেই। পাঠক প্রজাপতির পর তিনি ওদের বলতে দাও এরকম দু চারটে উপন্যাস লিখেছে, সারা জীবন তিনি চাকরি করেননি, তাকে লিখে খেতে হয়েছে। ফলে এমন কিছু লেখা তিনি লিখেছেন ওগুলো কালের ঢোকে টেকে নিয়ে সেটা চলে গেছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু তারপরেই সমরেশ বসু লিখলেন টানাপোড়েন এবং মাথান, অসাধারণ দুটি উপন্যাস। সমরেশ বসু হচ্ছে কমিউনিটি লেখক, যার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমরেশ বসু তার সঙ্গে অত্যন্ত স্নেহপত্র লেখক। তিনি কমিউনিটি লেখক। দেখবেন আপনি গঙ্গা নিয়ে লিখছেন, জেলে কমিউনিটি নিয়ে লিখছে, বিডি রোডের ধারে শিল্পাঞ্চলের শ্রমিক কমিউনিটি নিয়ে লিখছে, শ্রীমতী কাফে, এইগুলো উনি ওইখানে খুব স্বচ্ছন্দ বোধ করেন। তো আবার তিনি ফিরে এলেন, শুধু ফিরে আসা নয়, তখন পরিচয় পত্রিকার সম্পাদক হচ্ছে দীপেন বন্দ্যোপাধ্যায়। দীপেন বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবরই সমরেশ বসুর সঙ্গে একটা সম্পর্ক রেখেছিলেন এবং এমনকি তিনি এই বিবাহ উপন্যাসকে সমর্থন করেছিলেন। এরপর সমরেশ বসুকে দিয়ে প্রতি পুজোতে পরিচয় পত্রিকায় একটি করে গল্প লেখাতে, অসাধারণ সেই গল্প, কিচক বলা সমাচার বলে সেই গল্পগুলো বেরোত, পেলে লেগে যা, নিষিদ্ধ ছিদ্র, মানে আমৃত্যু তিনি এই লেখাগুলো লিখে গেছেন। মজাটা হচ্ছে এই 71 সালে সমরেশরা তখন নৈহাটিতে থাকেন, তার কাছে খুব অথেন্টিক খবর গেল যে নকশালরা, যারা নকশাল আন্দোলন তখন তুঙ্গে, তাদের সিদ্ধান্ত হয়েছে সমরেশ বসুকে হত্যা করে। তো সমরেশ বসু সেই সময় পেয়ে সত্যি একটু ঘাবড়েছে এবং তার এই খবরটায় আনন্দবাজারের মালিক সাগরময় ঘোষ ইত্যাদি তারা তাদের খরচায় সমরেশ বসু এখান থেকে দিল্লিতে যাত্রা করলেন। এবং এই দিল্লিতে নিয়ে যাওয়ার পর এই সময়কে তার লেখার মধ্যে ওই গান্ধীবাদ, ওই হত্যা, ওই লেন, ওই মার্ক্সবাদ, তার একটা তুলনামূলক ক্রিয়ালাপ শুরু হয়। বিখ্যাত উপন্যাস আপনারা নিশ্চয়ই পড়েছেন, না হলে পড়তে দেখবেন খণ্ডিকা, তিন পুরুষ। সেখানে গিয়ে বারবার এই ক্রাইসিস সমাজকে সমাধানের চেষ্টা করে গেছে। এরপরে 1976 সাল প্রথম অসুস্থ হন। অসুস্থ হওয়ার পরে তিনি ডায়েরি লিখেছিলেন। ডায়েরি লিখলে ডায়েরিটার একটা অংশ, ছোট্ট একটা অংশ বলে আপনারা দেখবেন, আমরা যেটা বলি যে উনি আমাদের ছিলেন, ওদের হয়ে গেছেন, সেটা তখন মনে হবে এই ডায়েরিও তিনি লিখেছেন। তিনি লিখছেন, রাজনৈতিক দল এবং ধনী একচেটিয়া পত্র পত্রিকা সৃষ্টিধর্মী সাহিত্য শিল্পের স্বাধীনতা হরণ করে। কি বলবেন? 76 সালে যেখানে আনন্দবাজার, দেশ অর্থাৎ যার, সেখানে থাকার পরও তিনি লিখছেন, এরা তাকে বলছেন এই উভয় গোষ্ঠীর বিরুদ্ধে সাহিত্যিক শিল্পীকে সংগ্রাম করতে হয়। এই উত্তর ক্রাইসিস, সংগ্রাম করতে হয়, করা সম্ভব নয়। দলীয় মতবাদ ও মালিকের মর্জি, এই দুই শ্রেণীর বাধ্যবাধকতার মধ্যে শিল্পীর আপন সত্যের জন্য ও মানুষের সঙ্গে যুক্ত অন্য অর্থে তেমনি একাকী সাহিত্য তার আত্ম অনুসন্ধানের বিচরণ ভূমি।
তাই একটি নাম তার ছিল, সেটি হচ্ছে কালপুর। তিনি ওই নামে এটা করেছেন, তিনি কিন্তু ব্যক্তি মালিকানার পুঁজিভিত্তিক সংবাদপত্র এবং দলীয় এই দুটোকেই মনে করছেন লেখকের স্বাধীন সত্তাকে তারা হত্যা করে, এর বিরুদ্ধে লেখা। এর পরের 10 বছর, এটা আপনারা এই শান্তিনিকেতন জানেন যে পরের 10 বছর ধরে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন রামকিঙ্করের জীবন নিয়ে তার উপন্যাস শেষ করতে পারেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে তার মৃত্যুর পর দাঁড়িয়ে খুব প্রিয় সঙ্গী সাগরময় ঘোষকে প্রশ্ন করেছে, আপনারা কি সমরেশ বসুকে দিয়ে এই দেখি নাই ফিরে বা অন্যান্য কোনো কমিশন করিয়ে লিখিয়েছেন? সাগরময় ঘোষের তার একটা উক্তি আছে, দীর্ঘ উক্তি, আমি সে দীর্ঘ উক্তি যাচ্ছি না, কিন্তু সেখানে স্পষ্টতভাবে সাগরময় বাবু হ্যাঁ বলেননি, নাও বলেননি। এই হচ্ছে এই ক্ষমতাশালী খুব বড় মাপের লেখকের আত্মপরিচয়ের সংকট। এই সংকটে তিনি আমৃত্যু ভুগেছেন। তাকে লিখে সংসার চালাতে হয়েছিল। বেশ কিছু, আমি একথা বলেছি, লেখা তিনি লিখেছেন, না লিখলেও হতো, কিন্তু একটা কাজ করেছেন আজকের এই শতবর্ষে অন্তত বোঝা যেতে পারে যে আমরা সমাজ বদ্ধ বা সমাজের কাছে দায়বদ্ধ সাহিত্য বলতে আমরা শুধু একটাই বুঝি, সোশ্যালিস্ট রিয়ালিজম, যেটা পূর্ব সোভিয়েত লেখক সংঘ চালনা করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সবাই সঙ্গে একমত, সাহিত্য ওইভাবে একটা ফর্মুলায় চলে না। তিনি ওই বামপন্থী সাহিত্য নামে তিনি একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। হয়তো বেশি লেখার জন্য কিংবা ওই আত্মসংকটে কখনো কখনো সীমারেখা ছাড়িয়ে যাওয়ার জন্য তার অনেক লেখার মধ্যে ত্রুটি থাকে, কিন্তু একটা জিনিস আজকে এই একবিংশ শতাব্দীর প্রায় ওয়ান ফোর্থ চলে গেছে, আর যারা নতুন যারা লেখালেখি করতে তরুণেরা যারা আসছেন তারা জানবেন যে এই সারা পৃথিবী জুড়ে যে সমাজবদ্ধ লেখা বা সোশ্যালিস্ট রিয়ালিজম মধ্যে যেটা এসছিল তার বদলে আজ কিন্তু নতুন নতুন যে শতকুল বিকশিত হওয়ার মতো এটা শুরু হয়ে গেছে। এর পর কিন্তু সমরেশ বসু দেখিয়ে দিয়েছে। তার আগে সোমেনচন্দ্র লেখার মধ্যে যে ফুটে উঠেছিল, অল্প বয়সে তিনি খুন হওয়ার ফলে ওই পথটা যেতে পারিনি। এবং আমি বিশ্বাস করি সমরেশ বসুর লেখার ক্ষমতা, তার নাট্য ক্ষমতা, তার জীবনকে দেখা এবং মানুষকে ওই বাইপোলার হিসেবে দেখার মধ্য থেকে শুধু ওই সীমারেখা অতিক্রম যদি না করা যায়, যদি লেখা হয়, বাংলা সাহিত্য কিন্তু বর্তমান যে বলছে একটা নতুন ভাগ। আমি বলে আমার বক্তব্য শেষ করছি।